ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো বিগত ক্লাসে আমরা হাইব্রিডাইজেশনটা শুরু করেছিলাম, যেখানে আমরা মেন গ্রুপ যে সমস্ত এলিমেন্টস রয়েছে সেই মেন গ্রুপের যে সমস্ত কম্পাউন্ডসগুলো হয়, যেমন ধরো কার্বন, নাইট্রোজেন বা অক্সিজেন বা এই সমস্ত যে মেন গ্রুপ এলিমেন্টসগুলো রয়েছে তাদের যে সমস্ত কম্পাউন্ডসগুলো, সেই কম্পাউন্ডসগুলো হাইব্রিডাইজেশনের একটা ফর্মুলা বলেছিলাম। সেখান থেকে হাইব্রিড নাম্বার এবং কি কি হাইব্রিডাইজেশন হতে পারে সেই জায়গাগুলো সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া দিয়েছিলাম, এবং বলেছিলাম যে পরবর্তী ক্লাস মানে আজকের ক্লাসে আমরা হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা ডিটেলে শিখবো। এবং তার সঙ্গে এর আগের ক্লাসে আমরা যে জায়গাটা করেছিলাম, দেখো খুব ভালো করে আমি এখানে স্লাইডটা প্রিভিয়াস স্লাইডে একটু নিয়ে যাচ্ছি। এই জায়গাগুলো সম্পর্কে একটা ভালো কনসেপ্ট তোমাদেরকে দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে অরবাইটাল মিক্সিং। এই এইখানে দেখো মিক্সড অরবিটাল কি করে ফর্মেশন হয়, হাইব্রিডাইজেশন একটা পিওরলি ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, সেটা সম্পর্কে একটা ছোটখাটো ধারণা, ছোটখাটো বলবো না, একটা ভালোই ধারণা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়েছিল। যেখানে আমি একবার বারবার বলেছিলাম যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস কিন্তু সবসময় আমরা জেড কে ধরবো, যতক্ষণ না আমাদেরকে কোয়েশ্চেনে কিন্তু বলে দেওয়া থাকছে ততক্ষণ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস উইল বি জেড। আমরা তার এক্সাম্পলেও আসবো যে অন্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরলে আমাদের কি প্রবলেম হতে পারে, বা ধরলে সেক্ষেত্রে কিভাবে চেঞ্জ হতে পারে, স্ট্রাকচারাল ওরিয়েন্টেশন কেমন হতে পারে। তো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের ফর্মুলা, এইচ ইকুয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এর রেসপেক্টে আমরা হাইব্রিডেশন করছিলাম। তো এই ফর্মুলা ধরেই এবার আমরা হাইব্রিডেশন গুলোকে এগিয়ে নিয়ে যাব। দেখো বেশ কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে এখানে করাবো। এখানে আমি চলো ডাইরেক্ট চলে আসছি, ভেরিয়াস এক্সাম্পলস অফ হাইব্রিডাইজেশন। দেখো প্রথম যে এক্সাম্পলটা আমি নিচ্ছি, ওকে, প্রথম যে এক্সাম্পলটা আমি নিচ্ছি সেটা হচ্ছে আমার, ধরো NH3, ঠিক আছে, NH3 অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ক্ষেত্রে হাইব্রিডেশন আমরা ক্যালকুলেট করব, যে হাইব্রিডেশন কি হবে, অর্থাৎ হাইব্রিড নাম্বার বেসিক্যালি ক্যালকুলেট করব। হাইব্রিড নাম্বার এইচ ইকুয়ালস টু, দেখো এখানে হাফ ইন্টু ভি। নাইট্রোজেনের ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন থাকে, নাইট্রোজেনের ভ্যালেন্স সেলে থাকে টোটাল নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, সুতরাং ভ্যালেন্স সেলে থাকবে টোটাল 5টা ইলেকট্রন, তাহলে 5 প্লাস এখানে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটমস, হাইড্রোজেন দেখো মোনোভ্যালেন্ট অ্যাটম, সুতরাং এটা রয়েছে কটা, 3টে রয়েছে। that will be 5 plus 3 8/2, that means 4। 4 মানে আমাদের বলা হয়েছিল এটা হচ্ছে আমাদের sp3 হাইব্রিডাইজেশন। যারা আজকের ক্লাসে নতুন, যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো, তারা এর আগের 3টে লেকচার দেখবে, আমাদের আপলোড করা রয়েছে চ্যানেলের মধ্যে। সেখান থেকে তোমরা প্রথম থেকে লেকচারগুলো দেখতে দেখতে আসবে, বেশি নেই, প্রতিটা লেকচারই মোটামুটি আধ ঘন্টা থেকে 35 মিনিট, তার বেশি লেকচার আপলোড করা নেই। দেখতে দেখতে আসবে, তারপরে এই ক্লাসগুলো তোমরা করবে। এগুলো তোমাদের IIT JEE মেন্স যেটা এপ্রিলে অ্যাটেম্প্ট রয়েছে, নিট এক্সাম যেটা রয়েছে সামনে তোমাদের, পাশাপাশি তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেরও পরীক্ষা রয়েছে, আবার পরবর্তীতে যে অ্যাডভান্সেরও পরীক্ষা রয়েছে। প্রতিটা পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট এই কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো কিন্তু এসে থাকে। sp3 মিনস আমরা বলেছিলাম sp3 মানে স্ট্রাকচার জেনারেলি হয়ে থাকবে আমাদের কিন্তু টেট্রাহেড্রাল। তো স্ট্রাকচারের বেসিক ফান্ডাগুলোই আমরা পরে আসবো, আগে আমরা হাইব্রিডাইজেশনের জায়গাগুলো শুধু শিখি, তারপর আমরা স্ট্রাকচার তার জিওমেট্রি সম্পর্কে আলোচনা করব। আমরা এই ফাইন্ডিং এক্সাক্ট স্ট্রাকচার আমরা পরবর্তীতে পড়বো। চলো 2 নাম্বার এক্সাম্পল আমরা করে নিই। আচ্ছা ধরো NH4 প্লাস, এরকম করে একটা এক্সাম্পল তোমার চোখের সামনে দেওয়া রয়েছে, ঠিক আছে, NH4 প্লাস অ্যামোনিয়াম আয়ন। এক্ষেত্রেও যখন আমরা H বের করতে যাব, দেখো হাফ ভ্যালেন্স সেলে তো অবশ্যই 5টা ইলেকট্রনই রয়েছে, প্লাস এখানে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটমস রয়েছে 4টে। তারপর বলা হয়েছিল ক্যাটায়নের যেটা ভ্যালু থাকবে সেটাকে মাইনাস করতে হবে, তাহলে -1, that equals to again 4, this will be also sp3 hybridized। Number 3 example, ধরো PCl3 F2, এরকম করে একটা কম্পাউন্ড তোমার চোখের সামনে দিয়েছে। আচ্ছা সবসময় মাথায় রাখবে যে অ্যাটমটার পরিমাণ সবচেয়ে কম থাকবে, অর্থাৎ একটা থাকবে যে অ্যাটমটা, বা দুটো থাকবে, যেটা সংখ্যা সবচেয়ে কম থাকবে, নাম্বার অফ অ্যাটম যেখানে কম, সেইটারই কিন্তু আমরা হাইব্রিডাইজেশন বেসিক্যালি বের করে থাকি। আরো অনেক রুলস রয়েছে, বাট সেগুলোর দিকে আমরা যাব না, জাস্ট এটা দিয়ে আমরা দেখবো জিনিসটা। দেখো এইচ ইকুয়ালস টু এখানে কি হবে, হাইব্রিড নাম্বার হাফ ইন্টু ফসফরাসের ভ্যালেন্স সেল। দেখো নাইট্রোজেনের নিচেই কিন্তু ফসফরাস রয়েছে, সুতরাং এর ভ্যালেন্স সেলেও কি থাকবে, 5টা ইলেকট্রন, প্লাস এখানে দেখো মনোভ্যালেন্ট অ্যাটম 3 2 টোটাল 5, কারণ ক্লোরিন ফ্লুরিন এগুলো সবাই মনোভ্যালেন্ট অ্যাটম, তাহলে টোটাল 5টা। ক্যাটায়নিক চার্জ নেই, অ্যানায়নিক চার্জও নেই, তাহলে 10/2, দ্যাট মিন্স 5, তার মানে স্ট্রাকচার হয়ে যাবে আমাদের sp3d। পরবর্তী এক্সাম্পলের দিকে আসি, দেখো খুব ভালো এক্সাম্পল একটা, I3 মাইনাস
I3 মাইনাস। ওকে, তো যখন এই ধরনের নেগেটিভ চার্জ যেখানে তিনটে অ্যাটমই সেম এই ধরনের যখন তুমি দেখতে পাচ্ছ বা চারটে অ্যাটম সেম থাকবে, তখন একে লিখবে তুমি কি করে, I মাইনাস ডট I2 এইভাবে লেখো। অর্থাৎ দুটো আয়োডিন হচ্ছে এর আহ, সঙ্গে জুড়ে থাকা সারাউন্ডিং অ্যাটমস, আর একখানা আয়োডিন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম যেটার আমরা হাইব্রিডেশন বের করব। তাহলে I মাইনাসের হাইব্রিডেশন বেসিক্যালি আমাদের বের করতে হবে। তো H ইকুয়ালস টু হাফ ইন্টু আয়োডিন। আয়োডিনের ভ্যালেন্স ইলেকট্রনের ইলেকট্রন থাকে আমাদের 7টা, আমরা জানি, কারণ এগুলো হ্যালোজেন। প্লাস 7 প্লাস হ্যাঁ 7 প্লাস দুখানা আমাদের এখানে রয়েছে মনোভ্যালেন্ট অ্যাটম, তাহলে 2। আর ক্যাটায়নিক চার্জ নেই, সুতরাং ক্যাটায়নিক চার্জ লিখবো না, অ্যানোনিক চার্জ প্লাস করে লিখতে হয়, সুতরাং প্লাস 1। তাহলে 9 একে 10 5, তার মানে এটা হয়ে গেল 5। দ্যাট মিনস দিস উইল বি অলসো sp3 ডিহাইব্রিডাইজেশন। 5 নাম্বার আরো একটা ভালো এক্সাম্পল আছে, এটা স্টার দিয়ে রাখলাম, আর একটা স্টার দেওয়া এক্সাম্পল। I3 প্লাস যদি এই ধরনের কম্পাউন্ড হয় তখন দেখো তুমি একটাকে প্লাস করে রাখো, I প্লাস ডট I2, সেম প্রসেস অ্যাপ্লাই করো। H ইকুয়ালস টু হাইব্রিড নাম্বার ইকুয়ালস টু 1/2 ইন্টু 7 প্লাস 2 minus 1, this will be, so 8/2 that means 4, so it will be sp3 hybridized। দেখো এই দুটোর ক্ষেত্রে আমাদেরকে কিন্তু স্ট্রাকচারও পড়তে হবে, এই দুটোর ক্ষেত্রে। এটার ক্ষেত্রে আমরা স্ট্রাকচার পড়বো, যেখানে একটা রুল অ্যাপ্লাই করব, যেটাকে বলে থাকি আমরা বেন্ট রুল। তো এই জায়গাগুলো আমরা পরে আসবো স্ট্রাকচারের দিকে। চলো 6 নম্বর এক্সাম্পল, এখানে অনেক কটা এক্সাম্পল, মোটামুটি 10টার মতো এক্সাম্পল আমি করাচ্ছি, আরো এক্সাম্পল তোমরা পাবে বিভিন্ন বইতে, যে অ্যাডভান্সের, যেই মেন্সের বা WBJEE অথবা নিটের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। ধরো CH3 প্লাস ক্যাটায়ন, এটার ক্ষেত্রে বলা হচ্ছে, তাহলে কার্বনের হাইব্রিডেশন বের করবো আমরা। তাহলে H ইকুয়ালস টু হাফ ইন্টু কার্বনের ভ্যালেন্স সেলে টোটাল ইলেকট্রন, দেখো টোটাল কার্বনের 6টা, তার মানে 2,4, তো ভ্যালেন্স সেলে 4টে ইলেকট্রন, প্লাস 3 মাইনাস 1, কারণ ক্যাটায়নিক চার্জটা নেগেটিভ হয়ে যাবে। দ্যাট উইল বি ইকুয়ালস টু 7 মাইনাস 1 means 6/2, that means 3, so it will be sp2 hybridized। এটা সম্পর্কে ডিটেইলে আমরা পড়বো যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি SN1 SN2 রিঅ্যাকশন পড়বো। SN1 এর ক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে প্ল্যানার স্ট্রাকচার হয়ে যায়। 7 নাম্বার, তোমরা যদি আমার চ্যানেলে যাও, চ্যানেলে দেখবে SN1 রিয়াকশন SN2 রিয়াকশন দুটোই এক্সপ্লেন করা রয়েছে। সেই SN1 SN2 জায়গা থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো। জিওসির লেকচারগুলো দেখতে পারো, অর্গানিক কেমিস্ট্রি আপলোড করা রয়েছে, সেখানেও পাবে তোমরা এই সমস্ত ডিটেলস গুলো। এই ক্যাটায়ন, এটা কার্বো ক্যাটায়নের মধ্যে তোমরা পেয়ে যাবে, কার্বো ক্যাটায়ন্স এর মধ্যে পেয়ে যাবে। আমার চ্যানেলে তোমরা এটা জিওসি আই থিঙ্ক লেকচার 1 অথবা লেকচার 2, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে, আই থিঙ্ক লেকচার 1ই রয়েছে, একটু দেখে নেবে তোমরা, যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই খুলে দেখে নিতে পারো ভিডিওটা। আচ্ছা চলো 7 নাম্বার, ধরো PH3P প্লাস, এখানে ফসফরাসের হাইব্রিডেশন বের করবো। তো H ইকুয়ালস টু হাফ ইন্টু ফসফরাসের টোটাল হচ্ছে আমাদের লাস্টে 5টা ইলেকট্রন, প্লাস এখানে দেখো ভালো করে PH3 রয়েছে, ফিনাইল রিং রয়েছে। ফিনাইল রিং এটাও কিন্তু আমাদের একটা, কি বলবো, আহ, এটাও কিন্তু আমাদের একটা ইয়ে, কি বলে এটাকে, মনোভ্যালেন্ট একটা গ্রুপ বলতে পারি আমরা, কারণ এখানে বেসিক্যালি ফসফরাসটা যুক্ত থাকে কার সঙ্গে, কার্বনের সঙ্গে। আর কার্বন যদিও আমাদের টেট্রাভ্যালেন্ট, কিন্তু বাকি সবকটা ভ্যালেন্সি যেহেতু ফিল হয়ে থাকে, 3টে ভ্যালেন্সি অন্য কার্বনের সঙ্গে যুক্ত হয়ে ফিল হয়ে থাকছে, তো একটা ভ্যালেন্সি কার সঙ্গে ফিল হচ্ছে, অবশ্যই ফসফরাসের সঙ্গে গিয়ে অ্যাড হচ্ছে। সেই হিসেবে দেখতে গেলে এখানে ফিনাইল হচ্ছে মনোভ্যালেন্ট, সেই জন্য এটা 3 মাইনাস 1, তো 8 মাইনাস 1, হুম 8, হ্যাঁ 8 - 1, দ্যাট ইকুয়ালস টু 7/2। এখানে কিন্তু অরিজিনাল হাইব্রিডেশন দেখো এখানে 3.5 আসছে। এবার 3.5 এর বেসিক্যালি এটা কাছাকাছি ভ্যালু হিসেবে আমরা এখানে 3 নিয়ে থাকি, কিন্তু কেন নিই সেটা সম্পর্কে আইডিয়া পরে আসবে, কারণ ফিনাইল গ্রুপগুলো, ফসফরাসের যেহেতু ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে এখানে, ওরা কি করে ব্যাক বন্ডিং এর মাধ্যমে ইলেকট্রন দেয়। ব্যাক বন্ডিং এর মাধ্যমে ইলেকট্রন দেওয়ার জন্য কি হয়, রিংগুলো ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাট হয়ে গেলে ওভারঅল হাইব্রিডেশন তখন কি হবে, প্ল্যানারিটি শেপে চলে আসবে। তার জন্য ওভারঅল হাইব্রিডেশন তখন sp2 হয়ে যায়। যদিও আমাদের এই ফর্মুলা দিয়ে এটা বেরোবে 3.5, বাট অ্যাপ্রক্সিমেট আমাদেরকে এখানে 3 ধরতে হয়, ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে পরীক্ষার জন্য। চলো নেক্সট,
আচ্ছা আমরা CCl4 করিয়ে দিয়েছি এর আগের দিন। তাহলে এখানে মোটামুটি অনেক কটা এক্সাম্পল হলো, 7। ধরো এবার আমরা নেগেটিভের দেখি, SO4 2 মাইনাস, এখানে সালফারের হাইব্রিডেশন বের করব। সালফারের ক্ষেত্রে H ইকুয়ালস টু সালফারের ওভারঅল ভ্যালেন্স ইলেকট্রন থাকে হচ্ছে 6টা, প্লাস এখানে দেখো কোনো রকম মনোভ্যালেন্ট অ্যাটম নেই, কারণ অক্সিজেন গুলো হচ্ছে বাইভ্যালেন্ট অ্যাটম বা ডাইভ্যালেন্ট অ্যাটম, সুতরাং মনোভ্যালেন্ট অ্যাটমের জায়গাটা 0 রাখবো। আর ক্যাটায়নিক চার্জও নেই, 0, প্লাস অ্যানায়নিক চার্জ এখানে কত রয়েছে, 2 রয়েছে, তাহলে 6 প্লাস 2 8/2 মানে হচ্ছে 4, 4 মিনস এটা স্ট্রাকচার হচ্ছে আমাদের sp3। এইভাবে কিন্তু আমরা, আচ্ছা এটসেট্রা, এখানেই শেষ করছি, এই এটসেট্রা আরো অনেক এক্সাম্পল হবে, বাট সেগুলো আমরা অন্যভাবে, তোমরা বিভিন্ন রকম বইতে তোমরা পাবে, সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এই হচ্ছে ওভারঅল হাইব্রিডেশনের কনসেপ্ট, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং অনেক কিছু এখানে বলা হলো হাইব্রিডেশন সম্পর্কে। একটা জিনিস মাথায় রেখো, যে হাইব্রিডাইজেশনের সঙ্গে, এটা আমি আগেও বলেছি, আগের ক্লাসেও বলেছি, হাইব্রিডাইজেশনের সঙ্গে কিন্তু কোনো রকম ভাবে স্ট্রাকচারের সম্পর্ক নেই। যদিও আমরা পড়ার সময় কিন্তু হাইব্রিডেশনের সঙ্গে স্ট্রাকচারকে একসঙ্গে মিলিয়ে নিয়ে পড়ি, কিন্তু তাও বলছি আমি, হাইব্রিডেশনের সঙ্গে কোনোভাবেই কিন্তু স্ট্রাকচারের সম্পর্ক নেই। স্ট্রাকচারটা বেসিক্যালি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বা বন্ড পেয়ার লোন পেয়ার এই সমস্ত রিপালশন গুলোকে ওভারকাম করার জন্য মলিকুল একটা স্ট্রাকচারকে সবসময় কিন্তু অ্যাডপ্ট করে থাকে। চলো, হাইব্রিডেশনের পার্ট কমপ্লিট হলে এবার আমরা ফাইন্ডিং এক্সাক্ট স্ট্রাকচার অফ মলিকুলস, এখান থেকে প্রশ্ন কিন্তু খুব আসে। দেখো, একটা মলিকুলের আমরা এক্সাক্ট স্ট্রাকচার কি করে ডিটারমাইন করতে পারি সেটা সম্পর্কে একটু আমরা এবার পড়ব। দেখো, আমরা এখানে প্রথমে কি করব, একটা মলিকুল বলবে যখন, সেই মলিকুলের হাইব্রিডেশন দেখব, হাইব্রিডেশন দেখে সেটা থেকে স্ট্রাকচার আমরা ডিটারমাইন করব। যদিও তার সঙ্গে স্ট্রাকচারের সম্পর্ক নেই, তাও আমরা ওই দুটোকে একসঙ্গে কোলাজ করে করব, যাতে আমাদের বুঝতে একটু সুবিধে হয়। কারণ আমরা ছোট থেকে হাইব্রিডেশনের সঙ্গেই কিন্তু স্ট্রাকচারকে ওরিয়েন্ট করে পড়ে আসি, সুতরাং সেইভাবেই কিন্তু আমরা দেখব। 1 নাম্বার যেটা আমি করাবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার SF4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে যে কটা করাবো প্রত্যেক কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। SF4, দেখো সালফার টেট্রাফ্লুরাইড বা SF4 এর ক্ষেত্রে প্রথম আমার কাজ হচ্ছে হাইব্রিডাইজেশন বের করা। হাফ ইন্টু, দেখো ফ্লুরিন, আচ্ছা সালফারের ভ্যালেন্স সেলে টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে 6টা, প্লাস 4টে ফ্লুরিন রয়েছে মানে মনোভ্যালেন্ট অ্যাটম, কোনো ক্যাটায়ন বা অ্যানায়নিক চার্জ নেই, তাহলে 10/2 মানে হচ্ছে আমাদের 5। 5 মানে এখানে হাইব্রিডাইজেশন দাঁড়াবে আমাদের sp3d। এখানে অনেক কটা এক্সাম্পল হবে, ওই জন্য ওখানে অ্যাড করিনি। sp3d, sp3d মানে আমরা জানি, বা 5খানা যেহেতু এখানে আমাদের হাইব্রিড নাম্বার রয়েছে, তো 5টা হাইব্রিড নাম্বারকে আমরা নোটেশন কি করে দেবো, দেখো সালফারের টোটাল 6টা ইলেকট্রন রয়েছে, 6টার মধ্যে দেখো 4টে কি করেছে, ফ্লুরিনের সঙ্গে বন্ড তৈরি করছে, তার মানে টোটাল বন্ড পেয়ার হচ্ছে আমাদের এখানে 4টে, মানে বন্ড পেয়ার বলতে সালফার আর ফ্লুরিনের বন্ড, SF বন্ড। তাহলে লোন পেয়ার কটা থাকবে, ওভারঅল ইলেকট্রন ছিল 6টা, তার মধ্যে 4টে বন্ডে চলে গেছে, মানে 2টো ইলেকট্রন পড়ে আছে, 2টো ইলেকট্রন একসঙ্গে আছে, মানে কি ওটা একটা জোড়া, সুতরাং লোন পেয়ার থাকবে একটা, অর্থাৎ ওয়ান পেয়ার মিনস 2 ইলেকট্রনস। এই জায়গাটা অনেক সময় ভুল হয়ে যায় অনেকের, হয়তো 2টো লোন পেয়ার বলে দিল, পেয়ার মানে একটা পেয়ারে 2টো ইলেকট্রন থাকে। তো এইভাবে, তো স্ট্রাকচার যখন আমরা করব তখন আমরা কি ফলো করব, দেখো সবসময় মাথায় রাখবে, এখানে আমরা একটা রুল আগে পড়িয়ে নিই, যেটাকে বলা হচ্ছে বেন্ট রুল। বেন্ট রুলের একেবারে সামারির জায়গাটা আমি তোমাদেরকে এখানে বলবো, একেবারে ডিটেল কোনো জায়গায় যাব না, ডিটেল কোনো কিছুর জায়গায় আমি যাব না, জাস্ট সামারির জায়গাটা বলবো। 1 নাম্বার বেন্ট রুল বলছে যে মোর ইলেকট্রোনেগেটিভ atom occupies the equatorial position, অর্থাৎ যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ধরো একটা কম্পাউন্ডের মধ্যে 3 রকম ইলেকট্রোনেগেটিভ অ্যাটম রয়েছে বা 2 রকম রয়েছে, সে কিন্তু ইকুয়েটোরিয়াল পজিশন, সরি ইকুয়েটোরিয়াল নয়, সরি অ্যাক্সিয়াল পজিশন, সরি।
অকুপাইজ দ্য অ্যাক্সিয়াল পজিশন, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি হাই ইলেকট্রোনেগেটিভ হবে সে কিন্তু অ্যাক্সিয়াল পজিশনকে অকুপাই করে থাকবে, সে ইকুইটোরিয়াল পজিশনের দিকে যাবে না। আর সেকেন্ড বলছে লোন পেয়ার অকুপাই দ্য ইকুয়েটোরিয়াল পজিশন। এটা কিন্তু সামারি লিখলাম আমরা, এটা সব জায়গায় যে সত্যি হবে এমনটা নয়, বাট তোমাদের লেভেলে যে কোয়েশ্চেনগুলো আসবে সেখানে কিন্তু এইটাকে তোমরা বেদবাক্য হিসেবে ধরে নেবে যে লোন পেয়ার ইকুইটোরিয়াল পজিশনে যাবে এবং বাকি যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টসগুলো আছে তার মধ্যে যারা মোর ইলেকট্রোনেগেটিভ তারা সবসময় অ্যাক্সিয়াল পজিশন অকুপাই করবে। জায়গা ফাঁকা না থাকলে বাকি যদি ধরো দেখা যাচ্ছে কোনো মলিকুলের মধ্যে তিনটি হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম রয়েছে, দুটো কম ইলেকট্রোনেগেটিভ অ্যাটম রয়েছে, বা পাঁচটা জায়গা, তো তোমাকে প্রথমেই চেষ্টা করবে যে মোর ইলেকট্রোনেগেটিভ দুটো অ্যাটমকে দুটো অ্যাক্সিয়াল পজিশনে বসিয়ে দাও, তারপরে একটাকে ইকুইটোরিয়াল বসিয়ে বাকি দুটোকে আবার ইকুইটোরিয়াল বসাও, এইভাবে। তবে SF4 এর যখন স্ট্রাকচার দেখছি আমরা তখন দেখো sp3d মানে কিন্তু এর স্ট্রাকচার ট্রাইগোনাল বাইপিরামিডাল হয়, এটা আমরা জানি। যখনই স্টেরিক নাম্বার 5 হয়ে যাবে তখনই স্ট্রাকচার কি হয়ে যাবে, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে এবার আমি আঁকবো কি করে ট্রাইগোনাল বাইপিরামিডাল? এই ট্রাইগোনাল মিন্স মিডলে সালফার থাকতে হবে, তার সঙ্গে অবশ্যই 5টা বন্ড থাকতে হবে, আমাদের হিসাব তো তাই বলে আমাদেরকে 5টা বন্ড থাকতে হবে, এটা হচ্ছে মেন স্ট্রাকচার হওয়ার কথা। কিন্তু এবার এখান থেকে আমরা বসাবো কি করে? আমি বলেছি দেখো মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম উইল অকুপাই দ্য অ্যাক্সিয়াল পজিশন। এখানে একরকমই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তুমি দেখতে পাচ্ছ, 4টে ফ্লুরিন রয়েছে। প্রথম কাজ হবে তোমার দুটো ফ্লুরিনকে দুটো অ্যাক্সিয়াল পজিশনে বসিয়ে দেওয়া। অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়ালের গল্প এর আগে আমরা বলে এসেছি। এই ওপরে যে দুটো খাড়া হয়ে আছে ওপর নিচে, এই দুটোকে বলা অ্যাক্সিয়াল পজিশন, বাকিগুলোকে বলা হয় ইকুইটোরিয়াল পজিশন। দুটোকে বসিয়ে দাও, বাকি দুটো এবার ফ্লুরিন, আমার তার উপায় নেই, আমাকে ইকুইটোরিয়াল পজিশনে বসাতে হবে, দেখার সুবিধার জন্য তুমি দুদিকে বসাও, তুমি এই দুদিকেও বসাতে পারতে এদিকেও বসাতে পারতে, তোমার ইচ্ছে মতো। এবার পড়ে আছে কি একটা লোন পেয়ার, সেটাকে তুমি আর একটা ইকুইটোরিয়াল পজিশনে অকুপাই করি দাও, কারণ লোন পেয়ার অকুপাই দ্য ইকুইটোরিয়াল পজিশন, এটা কিন্তু আমাদের বেন্ট রুলের মধ্যে বলা হয়ে গেছে। তাহলে এবার ওভারঅল যে স্ট্রাকচারটা তৈরি হলো এটাকে তো আমি বলছি কি টিবিপি জিওমেট্রি। আমরা জিওমেট্রি সম্পর্কেও ধারণা দিয়েছি, তো এটাকে বলছি আমরা টিবিপি জিওমেট্রি, অর্থাৎ SF4 এর যদি জিওমেট্রি জিজ্ঞাসা করে দ্যাট উইল বি টিবিপি। বাট যদি পরীক্ষায় দেয় যে SF4 এর শেপ কি হবে তখন কিন্তু সেটাকে আমি আর টিবিপি লিখতে পারবো না। দেখো এই অংশটাকে একটু উল্টে আমি লেখার চেষ্টা করছি, সবসময় মাথায় রাখবে জিওমেট্রি থেকে যখন আমি শেপের দিকে যাব তখন কিন্তু শেপে আমি লোন পেয়ারকে ইনভলভ করে কোনো রকম স্ট্রাকচার বলবো না, অর্থাৎ লোন পেয়ার অ্যাজ ইট ইজ পড়ে থাকলো, ইন শেপ লোন পেয়ার ইজ নট ইনভলভ, আমি লিখে দিচ্ছি ওইদিকে। দেখো তাহলে 4টে ফ্লোরিনকে এইভাবে আমি বসানোর চেষ্টা করলাম। তাহলে দেখো দেখতে জিনিসটা অনেকটা সি সর মতো লাগছে, ঢেকি যেরকম আমাদের খেলার মাঠে ছোটবেলায় আমরা দেখতে পেতাম সেই ঢেকি, এইটাকে বলা হয় সিস শেপ। অনেক জায়গায় দেখবে এটাকে সিস জিওমেট্রি বলে পড়ানো হয়, বাট সেটা জিওমেট্রি নয়, এটা একটা শেপ। এখানে স্পেসিফিক কি বললাম আমি বিষয়টা, যে লোন পেয়ার ইজ নট involved in shape formation but involved in geometry formation। লোন পেয়ার কিন্তু কোনোভাবে শেপ ফরমেশনের মধ্যে ইনভলভ নয়, কিন্তু জিওমেট্রি ফরমেশনে ইনভলভ। দেখো জিওমেট্রির মধ্যে টিবিপিতে লোন পেয়ারকে আমরা স্থান দিয়েছি, কিন্তু সিসর শেপ যখন আমরা তৈরি করছি লোন পেয়ারকে এভাবে আর দেখাচ্ছি না ওপরের দিকে তুলে, জাস্ট আমরা এভাবে বসিয়ে দিচ্ছি যা সালফারের মাথায়। তুমি যদি না বসাতে চাও নাও বসাতে পারো, দ্যাট ইজ ইয়োর চয়েস, টোটালি তোমার চয়েস। এটা গেল আমাদের SF4 এর স্ট্রাকচার। আচ্ছা, এইগুলোকে আমরা বলে থাকি অ্যাক্সিয়াল পজিশন, বা এটা কি বলা হয় অ্যাপিক্যাল পজিশন, আর এই পজিশনগুলোকে বলা হয় ইকুয়েটোরিয়াল পজিশন। আর এই যে আমরা একটা কথা প্রথমেই বললাম শুরুতেই, যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম
অকুপাইজ দ্য অ্যাক্সিয়াল পজিশন, এইটা কি বলা হয়? অ্যাপিকোফিলিসিটি। অ্যাপিকোফিলিসিটি। অ্যাপিকোফিলিসিটি কেন বলে? কারণ অ্যাক্সিয়ালে আর এক নাম হচ্ছে অ্যাপিক্যাল। তো অ্যাক্সিয়াল পজিশনের দিকে যাওয়ার প্রবণতা বা এপিক্যাল পজিশনের দিকে যাওয়ার যে প্রবণতা, তার দিকে যে টান, সেটাকেই বলা হচ্ছে অ্যাপিকোফিলিসিটি। চলো নেক্সট পার্টে বা নেক্সট এক্সাম্পলের দিকে আমরা চলে আসি। অনেক কটা এক্সাম্পল করার চেষ্টা করছি আমরা এখানে। আরেকটা দেখো, PCl5, PCl3, F2 and PCl2F3, এই তিনটে কম্পাউন্ড আমরা পাশাপাশি রেখে কম্পেয়ার করব তিনটে কম্পাউন্ডকে। দেখো প্রত্যেক কটার ক্ষেত্রে যদি আমরা হাইব্রিড নাম্বার বের করি, তাহলে হাফ ইন্টু ফসফরাস 5 প্লাস 5টা রয়েছে, দ্যাট মিনস দিস উইল অলসো বি 5, সো দিস উইল বি অলসো sp3d। সেম জিনিস কিন্তু প্রত্যেক কটার ক্ষেত্রেই হবে। দেখো প্রত্যেক কটার ক্ষেত্রে কিন্তু sp3d ফরমেশন হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক কটা স্ট্রাকচার কি সেম হবে? হ্যাঁ স্যার, অবশ্যই হবে। কারণ sp3d যখন হচ্ছে, তার মানে এর জিওমেট্রি যেমন টিবিপি হবে, অবশ্যই এর জিওমেট্রিও আমাকে টিবিপি করতে হবে, জিওমেট্রি সেমই হবে। এবং এখানে স্ট্রাকচারটাও কিন্তু টিবিপি হবে বা শেপটাও কিন্তু টিবিপি হবে, কারণ এখানে কোনো রকম লোন পেয়ার নেই। যেখানে দেখবে তুমি লোন পেয়ার অবস্থান করছে, সেখানে জিওমেট্রি আর শেপ কিন্তু সবসময় আলাদা হবে। আর যেখানে লোন পেয়ারের কোনো গল্প থাকবে না, সেখানে জিওমেট্রি আর শেপ সেম থাকবে। সুতরাং টিবিপি এখানে যেমন জিওমেট্রি অথবা শেপ দুটোই বলতে পারি আমরা, প্রত্যেক কটার ক্ষেত্রে ইকুয়াল হবে জিনিসটা। সুতরাং আলাদাভাবে আর লেখার প্রয়োজন মনে করছি না। এবার দেখো এই স্ট্রাকচার আমরা কিভাবে লিখতে পারবো অ্যাকর্ডিং টু বেন্স রুল। ওকে, দেখো এবার আমরা কিভাবে অ্যাটমগুলোকে অ্যারেঞ্জ করতে পারি খুব ইজি ওয়েতে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। দেখো এখানে 5টা অ্যাটমই কিন্তু সেম রয়েছে, সুতরাং এখানে আমার ভাবার কোনো কারণ নেই। প্রতিটা পজিশনে আমি কি করবো, একটা করে ক্লোরিনকে বসিয়ে দেবো। অর্থাৎ অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়ালের গল্প তো অবশ্যই রয়েছে, 2টো ক্লোরিন অ্যাক্সিয়াল, 3টে ক্লোরিন ইকুয়েটোরিয়াল, বাট এখানে নতুনভাবে ভাবার কিছু নেই। কিন্তু এই দুটোর ক্ষেত্রে আমাদের ভাবার রয়েছে। দেখো PCl2F3 এই কম্পাউন্ডটার মধ্যে ফ্লুরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। আমরা বলছিলাম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকে কি কাই দিয়ে আমরা ডিনোট করে থাকি, আর ক্লোরিন হচ্ছে আমাদের লেস ইলেকট্রোনেগেটিভ। সিমিলার কেস এইখানেও রয়েছে, PCl2F3 ক্ষেত্রেও F হচ্ছে আমাদের এখানেও মোর ইলেকট্রোনেগেটিভ, আর ক্লোরিন এটাও হচ্ছে আমাদের এখানে কি লেস ইলেকট্রোনেগেটিভ। তাহলে আমি বলেছিলাম অ্যাকর্ডিং টু বেন্স রুল মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমগুলো কোথায় যাবে? অ্যাক্সিয়াল পজিশন বা অ্যাপিক্যাল পজিশনে। হ্যাঁ স্যার, তাই গেল। তাহলে দুটো ফ্লোরিনকে আমি কি করলাম, অ্যাক্সিয়াল পজিশনে দিলাম। আর কি কোনো ফ্লোরিন পড়ে আছে এই কম্পাউন্ডটার মধ্যে? নেই স্যার। তাহলে 3টে ক্লোরিনকে আমি কি করবো এবার, 3টে ইকুয়েটোরিয়াল পজিশনে বসিয়ে দিলাম। তাহলে আমার স্ট্রাকচার কমপ্লিট হলো। সেকেন্ড স্ট্রাকচারটার ক্ষেত্রে বা থার্ড স্ট্রাকচারটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দেখো 3টে ফ্লোরিন রয়েছে, প্রথম কাজ হচ্ছে আমার মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে অ্যাক্সিয়াল পজিশনে বসিয়ে দেওয়া। এরপর কি রয়েছে, এরপর দেখো একটা ফ্লোরিন এক্সেস পড়ে আছে, আমি একটা কাজ করলাম, ফ্লোরিনটাকে এদিকে দিলাম। তোমরা চাইলে এখানে এখানে যেখানে খুশি দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর দুটো ক্লোরিনকে আমি কি করলাম, ইকুয়েটোরিয়াল পজিশনে বসিয়ে দিলাম। সো দিস উইল বি দ্য স্ট্রাকচার। খুব ইজিলি কিন্তু আমাদের দেখো এই স্ট্রাকচার দুটো তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা স্ট্রাকচার ফরমেশন খুব সহজেই করতে পারবো যদি আমরা বেঞ্চ রুলটা জেনে নিতে পারি। এবার এইখান থেকে একটা বিষয় কিন্তু পরীক্ষাতে দিতে পারে, সেই জায়গাটা সম্পর্কে এবার একটা কথা বলে রাখি। পরীক্ষাতে যে জায়গাটা থেকে প্রশ্ন আসে বা এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে, সেটাই বেসিক্যালি PCl5 কে ঘিরে। PCl2F3 বা
3F2 একে ঘিরে নয়। তো আমি চেষ্টা করছি এটাকে একটা নতুন স্লাইডে নিয়ে গিয়ে করানোর। স্ট্রাকচারটা আরেকবার এঁকে নেব। ফসফরাস, ক্লোরিন, 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 হলো 5খানা পিসিএল বন্ডস রয়েছে। কোয়েশ্চেনটা হচ্ছে অল, কোয়েশ্চেন নয়, আমি এখানে ডেটাগুলো লিখছি। অল PCl bonds are not of equal lengths. সবকটা পিসিএল বন্ডের কিন্তু লেন্থ ইকুয়াল নয়। তাহলে কোনগুলোর ক্ষেত্রে লেন্থ বেশি, কোনগুলোর ক্ষেত্রে কম, এগুলোকে আমরা পিসিএল অ্যাক্সিয়াল বলে ডিনোট করছি, এ বলে, আর এগুলোকে আমরা পিসিএল ইকুয়েটোরিয়াল, ই বলে ডিনোট করছি। ঠিক আছে, এক্সপেরিমেন্টালি যেগুলো দেখা গেছে এবং তার রিজনগুলোও আমরা বলবো। প্রথমে বলি এক্সপেরিমেন্টালি PCl axial bonds are greater than PCl equatorial bonds. ওকে, অ্যাক্সিয়াল ফসফরাস আর ক্লোরিনের বন্ড লেন্থ সবসময় ইকুয়েটোরিয়াল বন্ডের থেকে বেশি হবে। কেন বেশি হবে, রিজনটা কি দেখো, এর প্রপার রিজনটা এবার আমরা বোঝানোর চেষ্টা করি। দেখো, ফসফরাস আর ক্লোরিন এরা যখনই এই ইকুয়েটোরিয়াল বন্ডগুলোর সঙ্গে বন্ড তৈরি করে রয়েছে, তখন এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে বেসিক্যালি 90 ডিগ্রি। ঠিক আছে, আর দুটো ইকুয়েটোরিয়াল, তাদের মাঝে অ্যাঙ্গেল যদি আমরা দেখি, দ্যাট উইল বি 120 ডিগ্রি। আমরা একটা জিনিস খুব ভালো মতো জানি যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, এইটা 1/θ এটার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ থিটা যত কমবে, ডিক্রিজ করবে, তত রিপালশন বাড়বে। তাই তো, অ্যাঙ্গেল যত কমবে তত রিপালশন বাড়বে, ইলেকট্রনগুলো কাছাকাছি আসবে, ধাক্কাধাক্কি হবে। এখানে দেখো যে PCl অ্যাক্সিয়াল, আর তার সঙ্গে আচ্ছা প্লাস প্লাস করে দিই, PCl ইকুয়েটোরিয়াল, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, আর PCl ইকুয়েটোরিয়াল প্লাস PCl ইকুয়েটোরিয়াল, এদের মধ্যে অ্যাঙ্গেল যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি এটুকু বোঝা যাচ্ছে যে দুটো ইকুয়েটোরিয়ালের মাঝে যেহেতু বন্ড অ্যাঙ্গেলটা বেশি রয়েছে, সুতরাং এখানে রিপালশন প্যারামিটার অনেকটাই কম, অর্থাৎ এইখানে ইলেকট্রনিক রিপালশন ডিক্রিজ করছে। কিন্তু এইখানে কি হচ্ছে, ইলেকট্রনিক রিপালশন এর তুলনায় কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তার মানে এখানে বলবো ইলেকট্রনিক রিপালশন ইনক্রিজ করছে। তাহলে যখনই ইলেকট্রনিক রিপালশন ইনক্রিজ করবে, তখনই বন্ডের প্রবণতা কি হবে, যতটা সম্ভব পারা যায় এই ইকুয়েটোরিয়াল পজিশন থেকে দূরে চলে যাওয়ার। এইটাকে বলা হয় স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি। এই যে দূরে চলে যাওয়ার প্রবণতা, যে PCl axial bonds stretch themselves to get rid of electronic repulsion. ঠিক আছে, এই স্ট্রেচ করে, তারা কি করবে, নিজেদেরকে স্ট্রেচ করবে স্প্রিং এর মতো, যাতে তারা নিজেদের থেকে বা ইকুয়েটোরিয়াল পজিশনের থেকে দূরে চলে যেতে পারে। দূরে চলে গেলে কি হবে, ইলেকট্রন রিপালশন গুলো ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করবে। এইটাকে বলা হয়, ডিনোট করা হয় নিউ বার PCl স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি। স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি দিয়ে এই PCl স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিন্তু অনেকটা বেশি হয়ে যায়, যার জন্য এখানে আমি
ইনক্রিজের সাইনটা দিয়ে দিলাম, ইনক্রিজ করে যায়, যার জন্য এই যে অ্যাক্সিয়াল বন্ড লেন্থস গুলো দেখা যায় এক্সপেরিমেন্টালি কিন্তু ইকুয়েটোরিয়াল বন্ড লেন্থের থেকে অনেকটা বেশি হয়ে যায়। এর আরেকটা রিজনে রয়েছে, যেটা আমরা বললাম এখানে, আরেকটা রিজন বলতে ওই সেম রিজনই, জাস্ট অন্যভাবে অন্য অ্যাপ্রোচে একজন বিজ্ঞানী এটাকে বলেছিলেন। সেটা হচ্ছে এই যখনই এদেরকে আমরা একটা ক্রিস্টাল ফিল্ডের মধ্যে নিয়ে যাব বা কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে যাব, এদের মধ্যে স্ট্রেচিংটা দেখা যাবে। এই যে নিউ বার পিসিএল বললাম আমরা, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা দেখা যাবে। এই ফ্রিকোয়েন্সির জন্য এই যে স্প্রিং এর মতো ওরা লাফালাফি করছে, নিচের দিকে একবার যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, যাতে ইলেকট্রনিক রিপালশনটা কম হয়, এইটাকে অনেক সময় ওই বিজ্ঞানীর নাম অনুসারে বলা হয় জন টেলর ডিস্টরশন। জন টেলর ডিস্টরশন বলা হয়। নামটা জাস্ট জেনে রাখো, খুব একটা ইম্পর্টেন্ট নয় তোমাদের সিলেবাস অনুযায়ী বা আইআইটি জেই বা অ্যাডভান্সের সিলেবাস অনুযায়ী ইম্পর্টেন্ট নয় খুব একটা, বাট নামটা বলে রাখা থাকলো যে জন টেলর ডিস্টরশনের জন্য কি হয়, যে পিসিএল বন্ড অ্যাক্সিয়াল গুলো কিন্তু বেশি পরিমাণে নিজেদেরকে স্ট্রেচ করে। এই জন টেলর ডিস্টরশন কিন্তু ইকুয়েটোরিয়ালেও দেখা যায়, বাট সেটা অনেকটা কম, কারণ এরা কি 120 ডিগ্রিতে রয়েছে, বাট এরা যেহেতু 90 ডিগ্রিতে রয়েছে, কি করবে, স্ট্রেচ করবে। এদের দুটো নিজেদের মধ্যে কোনো রকম কিন্তু রিপালশন নেই, দুটো অ্যাক্সিয়াল, কারণ 180 ডিগ্রিতে রয়েছে, ওজন কোনো রিপালশন থাকবে না। বাট 90 ডিগ্রি রিপালশনটাকে ওভারকাম করার জন্য এরা কি করে, এই যে এই বন্ডগুলো কিন্তু জন টেলর ডিস্টরশন দেখাতে থাকে, এই যে স্প্রিং এর মতো এভাবে ওপর নিচ করতে থাকবে, এটাকে বলা হচ্ছে জন টেলর ডিস্টরশন বা জেটি ডিস্টরশন বলা হয়, শর্টে জেটি, জন টেলর ডিস্টরশন বলা হয়ে থাকে। দিস ইজ হাইলি ইম্পর্টেন্ট। খুব ভালো করে এটা তোমরা নোট খাতার মধ্যে নোট করে নেবে ভিডিওটাকে পজ করে। চলো নেক্সট আর একটা এক্সাম্পলের দিকে আসা যাক। 3 নাম্বার আই থিঙ্ক এক্সাম্পল। ধরো XeF4 XeF6 আর ঠিক আছে XeF5 মাইনাস, এই তিনটার মধ্যে কম্পেয়ার করি, স্ট্রাকচার জিওমেট্রি যা যা রয়েছে, যা আসছে আমরা কম্পেয়ার করি। প্রথমটার ক্ষেত্রে হাইব্রিড নাম্বার বের করি। প্রথমটার ক্ষেত্রে হাইব্রিড নাম্বার দেখো, হাফ ইন্টু জেনন, এরা হচ্ছে আমাদের নোবেল এলিমেন্ট, সুতরাং লাস্টের কক্ষে 8টা ইলেকট্রনই থাকে এদের, 8 প্লাস 4খানা রয়েছে, 12/2 মানে হচ্ছে 6, 6 মানে হচ্ছে sp3, কটা হলো, 4টে, d2, sp3d2। চলো নেক্সট আরেকটা, আচ্ছা আমি এখানে একটু বেরিয়ার তৈরি করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে জিনিসগুলো। তিনটে করে করাচ্ছি তো, সুতরাং বেরিয়ার তৈরি করে করালে বেটার আমার মনে হয়। চলো নেক্সট, এটার ক্ষেত্রে হাইব্রিড নাম্বার বের করি। হাফ ইন্টু 8টা প্লাস 6টা 14টা বাই 2 মানে হচ্ছে 7, 7 মানে হচ্ছে sp3 কি হবে d3, sp3d3। এইটার ক্ষেত্রে দেখা যাক হাইব্রিড নাম্বার h ইকুয়ালস টু হাফ ইন্টু 8 প্লাস 5 প্লাস 1, তার মানে 13/2 মানে হচ্ছে 7, এটা হচ্ছে আমাদের sp3d3। আচ্ছা, এদের যদি আমরা জিওমেট্রি প্রথমে দেখি, যদি আমরা জিওমেট্রি দেখি প্রত্যেক কটার ক্ষেত্রে, তাহলে দেখো প্রথমটা যেহেতু sp3d2 রয়েছে, সুতরাং এটা হবে আমাদের অক্টাহেড্রাল, বা স্টেরিক নাম্বার 6 যেহেতু, সুতরাং অক্টাহেড্রাল। এইটার ক্ষেত্রে যদি আমরা জিওমেট্রি লক্ষ্য করি, তাহলে দেখো স্ট্রাকচার sp3d3 রয়েছে, সুতরাং এটা হবে পেন্টাগোনাল বাইপিরামিডাল, পিপিপি লিখে দিলাম, শর্টে লিখলাম। এইটার ক্ষেত্রেও দেখো আমাদের জিওমেট্রি কিন্তু পেন্টাগোনাল বাইপিরামিডাল, কারণ এটাও কিন্তু sp3d3 রয়েছে বা 7 রয়েছে, জিওমেট্রি উইল বি পেন্টাগোনাল বাইপিরামিডাল। ওকে, এই তো গেল জিওমেট্রি গল্প। নেক্সট এবার যে জায়গাটা আছে অক্টাহেড্রালকে শর্টে ওইচ লেখা হয়, লিখে দিলাম। ঠিক আছে, চলো এবার এখানে দেখো প্রত্যেকটা স্ট্রাকচার আমাদেরকে একটু করে অধ্যয়ন করতে হবে, দেখতে হবে। দেখো অক্টাহেড্রাল মিন্স এরকম একটা স্কোয়ার থাকলো, মিডলে জেনন থাকলো, ওকে। দেখো ভালো করে, আমরা বলেছিলাম যে
যখন আমরা বেন্ট রুল পড়েছিলাম, বেন্ট রুলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস উইল অকুপাই দ্য অ্যাক্সিয়াল পজিশন, লোন পেয়ার উইল অকুপাই দ্য ইকুয়েটোরিয়াল পজিশন। এইখানে যখন আমরা কোনো স্কোয়ার আঁকবো না, স্কোয়ারের কিন্তু কোনো অ্যাক্সিয়াল বা ইকুয়েটোরিয়াল আলাদাভাবে আমরা ভাগ করতে পারবো না। একটা স্কোয়ারের মধ্যে, স্পেসিফিক একটা স্কোয়ারের মধ্যে কিন্তু আমরা অ্যাক্সিয়াল বা ইকুয়েটোরিয়াল ভাগ করতে পারবো না। কারণ এখানে দেখো বাইরের দিকে হয়তো আমি বাইরের দিকে লোন পেয়ার রাখতে পারি বা ভেতরের দিকে লোন পেয়ার রাখতে পারি। এই সমস্ত স্কোয়ারগুলোর ক্ষেত্রে কি করা হয়, লোন পেয়ারগুলোকে সবসময় স্ট্রাকচারের মধ্যে ওপর নিচে করা হয়। কেন ওপর নিচে করা হয়, এখানে বেন্ট রুলের একটা কিন্তু ছোট্ট ভায়োলেশন রয়েছে। কেমন ভায়োলেশন, সেটা হচ্ছে দেখো তুমি যদি কর্নার বরাবর ফ্লোরিংগুলোকে বসাও, হ্যাঁ কর্নার বরাবর যদি তুমি ফ্লোরিংগুলোকে না বসিয়ে ধরো দুটো কর্নারে তুমি দুটো লোন পেয়ারকে বসালে, আমরা জানি লোন পেয়ার কি করে, নিজেদের মধ্যে বেশি রিপালশন ক্রিয়েট করে, কারণ লোন পেয়ার অনেকটা জায়গা জুড়ে থাকে, যার জন্য রিপালশনটা বেশি ক্রিয়েট হয় ইলেকট্রন ইলেকট্রন। তো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু দেখো 90 ডিগ্রি, ঠিক আছে, উপরের গুলোর অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। কিন্তু খুব ভালো করে যদি লক্ষ্য করো, এরা 90 ডিগ্রিতে কাছাকাছি আছে, কিন্তু এর একটা স্কোয়ারের মধ্যে বন্ধ হয়ে আছে। বন্ধ হয়ে থাকলে যখনই আমি এখানে লোন পেয়ারগুলোকে বসাবো, তখন এরা কিন্তু নিজেদের মধ্যে এতটাই বেশি ইলেকট্রনিক রিপালশন তৈরি করবে যে বন্ডগুলো ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি হবে। বন্ড তো নয়, সরি, লোন পেয়ারগুলো ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি হবে, যার জন্য এই বন্ড পেয়ারগুলোর মধ্যেও কি হবে, ধাক্কাধাক্কি শুরু হয়ে যাবে। তখন একটা কি হবে, তখন কিন্তু স্ট্রাকচারটা একটা ডিস্টর্টেড অক্টাহেড্রাল সিমেট্রির মধ্যে চলে আসবে, যেটা করাটা খুব একটা বেশি বাঞ্ছনীয় নয়। তার জন্য এই লোন পেয়ারগুলোকে ইকুয়েটোরিয়াল পজিশনের মধ্যে না রেখে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে ওদেরকে না ধরিয়ে ফ্লোরিনগুলোকে ইকুয়েটোরিয়াল পজিশনে অকুপাই করানো হয়। এবং জেননের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানে জেননের টোটাল 8টে ইলেকট্রন ছিল, যার মধ্যে 4টে কোথায় গেছে, বন্ডে পার্টিসিপেট করেছে, তার মানে দুজোড়া বা 4টে ইলেকট্রন পড়ে রয়েছে। এক জোড়াকে উপরে রাখলাম আর এক জোড়াকে নিচে রাখলাম। এটা হচ্ছে আমাদের অক্টাহেড্রাল জিওমেট্রি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু অক্টাহেড্রাল জিওমেট্রি। মাথায় রেখো, দিস ইজ অক্টাহেড্রাল জিওমেট্রি, দিস ইজ নট এ শেপ। এটা হচ্ছে আমাদের অক্টাহেড্রাল জিওমেট্রি, এখানে ছোট করে আমি লিখলাম। যদি এবার আমরা শেপের দিকে আসি, শেপে আমরা বারবার বলেছি যে লোন পেয়ারগুলোকে কখনো শেপের মধ্যে আমরা ইনক্লুড করব না। তাহলে এখান থেকে যখনই আমরা শেপ ট্রান্সফার করব, তখন এই জেনন 4টে ফ্লোরিন অ্যাজ ইট ইজ 4টে কর্নারে থাকলো, দুটো লোন পেয়ারকে এভাবে বসালাম। অর্থাৎ শেপ যদি আমরা বলি, দিস উইল বি স্কোয়ার প্ল্যানার শেপ। অর্থাৎ পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন দিতেই পারে যে XeF4 এর শেপ কিরকম হবে, দ্যাট উইল বি স্কোয়ার প্ল্যানার, বাট জিওমেট্রি যদি জিজ্ঞাসা করে দ্যাট উইল বি অক্টাহেড্রাল। মাথায় রাখবে। চলো নেক্সট এইটার দিকে আসি, XeF6। এখানে দেখো কোনো রকম কিছু আলাদা বলার নেই, একটা জিনিসই বলার রয়েছে, এখানে একটা লোন পেয়ার রয়েছে, ঠিক আছে, এখানে একটা লোন পেয়ার রয়েছে। এবার ভালো করে লক্ষ্য করো, পেন্টাগোনাল বাইপিরামিডাল, ওকে, এই হচ্ছে আমাদের পেন্টাগন, এখানে জেনন, এই তো পেন্টাগোনাল বাইপিরামিডাল। এবার এখানে আমাদের যেটা মেন প্রশ্ন, সেটা হচ্ছে XeF6 এ আমরা লোন পেয়ার অফ ইলেকট্রনটাকে কোথায় রাখতে পারি। এটা নিয়ে তো এবার আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে স্যার তাহলে লোন পেয়ারটাকে আমি কোথায় রাখবো। দেখো আমি যদি এইভাবে সাজানোর চেষ্টা করি, এটাকে এফ 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 এফ, 5টা 6টা, আমি করলাম কি একটাকে এই পজিশনে বসিয়ে দিলাম, ঠিক আছে, আমি আমার ইচ্ছা মতো করলাম, একটাকে এই পজিশনে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে কি হবে দেখো, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত আমরা জানি 72 ডিগ্রি, আগের দিন আমরা পড়েছি অলরেডি। 72 ডিগ্রিতে যখনই একটা বন্ড পেয়ার আর লোন পেয়ার একে অপরের সঙ্গে থাকবে, ওদের মধ্যে বাবা বিরাট রিপালশন হবে। সেই বিরাট রিপালশনটাকে এড়ানোর জন্য জেনারেলি এই যে জিওমেট্রি পিবিপি আমরা লিখেছি না, পেন্টাগোনাল বাইপিরামিডাল, এইটা কিন্তু
কনভার্টেড হয়ে যাবে অক্টাহেড্রাল জিওমেট্রিতে। কিভাবে হবে ভালো করে লক্ষ্য করো। এদের মধ্যে যখনই ধাক্কাধাক্কি শুরু হবে এই দুটোর মধ্যে, ধরো এখানেই রেখেছি আমি, ধরে নাও তুমি এদিকেও রাখতে পারতে, অ্যাজ ইট ইজ প্রতিটা জায়গাতেই 72 ডিগ্রি হচ্ছে, ভেতরটা বাইরের দিকের সঙ্গে আমরা গল্পে যাচ্ছি না, 90 ডিগ্রিতে আছে বলে। এই দুটোর মধ্যে যখন ধাক্কাধাক্কি হচ্ছে, এই বন্ডকে কি করবে, ও ঠেলতে থাকবে, ঠেলতে ঠেলতে এমন একটা পজিশনে নিয়ে আসবে যে এই দুটোর মধ্যে বন্ড তৈরি করে মনে হবে যেন দেখতে এটা একটা অক্টাহেড্রাল স্ট্রাকচার তৈরি হয়েছে। এবং এই দুটো ফ্লুরিনের মাঝে কি করছে, তখন গিয়ে লোন পেয়ারটা অবস্থান করছে। অর্থাৎ এর জিওমেট্রিটা তখন হঠাৎ করে আমরা দেখতে পাবো পিবিপি থেকে। আচ্ছা এক মিনিট, এটাকে একটু সিলেক্ট করে আমি, হ্যাঁ ঠিক আছে, জিওমেট্রিটা আমি তখন দেখতে পাবো হঠাৎ করে পিবিপি থেকে ট্রান্সফার হলো কিসে, অক্টাহেড্রাল স্ট্রাকচারে। অক্টাহেড্রাল স্ট্রাকচারে, এবার অক্টাহেড্রাল স্ট্রাকচারে ট্রান্সফার হয়েও কিন্তু এর শান্তি নেই। এ তখন কি করবে ভালো করে লক্ষ্য করো, এখানে জিনিসটা ভালো করে দেখো তুমি। প্রতিটা ফ্লুরিন যদি আমি গুনার চেষ্টা করি, তাহলে দেখো এখানে 6খানা ফ্লুরিন রয়েছে। 6টা ফ্লুরিন এখানে যদি আমি অক্টাহেড্রাল স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করি, তাহলে কি হবে, জেনন 6টা পজিশনে কি হবে, 6খানা ফ্লুরিন কিন্তু এখানে অকুপাই করে গেল। তাহলে এবার আমি আর লোন পেয়ারটাকে বসাবো কোথায়। এই ধরনের স্ট্রাকচার গুলো যখনই আমাদের লোন পেয়ার বসানোর আর জায়গা থাকবে না, স্পেসিফিক্যালি এক্সি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রে কি করব আমরা, একটা ফেসকে আমাদেরকে ডেল্টা ফেস হিসেবে ধরতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার কথা মাথায় রেখে চলবে এই জায়গাটা, যেটাকে বলা হয় আমাদের ডেল্টা হেড্রান। আচ্ছা সরি, কালারটা চেঞ্জ করি। এই যে ফেসটা তুমি দেখতে পাচ্ছ, এটা একটা ডেল্টা ফেস, এটা একটা ডেল্টা ফেস, এরকম ভাবে অনেকগুলো দেখো ডেল্টা ফেস এখানে কিন্তু সিস্টেমের মধ্যে রয়েছে। এটা একটা ডেল্টা ফেস, এটা একটা ডেল্টা ফেস, এটা একটা ডেল্টা ফেস, এটা একটা ডেল্টা ফেস। এতগুলো ডেল্টা ফেস কিন্তু এখানে রয়েছে, দেখো 6টা ডেল্টা ফেস। 6টা ডেল্টা ফেসের মধ্যে যেখানে ইচ্ছে যে কোনো একটা পজিশনে তুমি কি করবে, লোন পেয়ারটাকে নিয়ে গিয়ে বসিয়ে দিতে পারো। সুতরাং যখনই আমি লোন পেয়ারটাকে বসাবো, তখনই কিন্তু আমি ফেসটাকে চেঞ্জ করে যে কোনো একটা ফেসে আমার ইচ্ছে মতো, সরি এক মিনিট, জাস্ট এ মিনিট, ওকে, যে কোনো একটা ফেসে আমি আমার ইচ্ছে মতো সেই লোন পেয়ারটাকে, এই ফেসটা দিয়ে বসালাম, যাও নাও, যে কোনো একটা ফেসে তুমি এই ফেসেও বসাতে পারতে, এটাতেও বসাতে পারতে, এটাতেও, এটাতে, এটাতে, যেখানে খুশি বসাতে পারতে। এই ধরনের শেপ গুলো বা যে কোনো একটা ফেসে যখন বসাচ্ছি, তখন জিওমেট্রি হয়ে গেল আমাদের মনো ক্যাপড অক্টাহেড্রন। মনো ক্যাপড অক্টাহেড্রন, বা কোনো কোনো বইয়ে দেখবে লেখা থাকে এটাকেই ডিস্টর্টেড octahedron, distorted octahedron. This is also a shape and this is also a geometry. ওকে, তার মানে এই ধরনের কম্পাউন্ডস স্পেসিফিক্যালি F6 এর ক্ষেত্রে কিন্তু আমরা মনোক্যাপ্ট স্ট্রাকচার। ক্যাপ্ট কথাটার মানে কি, ক্যাপ্ট কথাটার মানে হচ্ছে একটা ডেল্টা ফেসে গিয়ে আমরা কি করলাম, লোন প্যাডটাকে ক্যাপ করে দিলাম বা ট্র্যাপ করে দিলাম, ওই জন্য বলা হচ্ছে মনোক্যাপ্ট অক্টাহেড্রন, যেহেতু একটা ফেস সুতরাং মনোক্যাপ্ট। চলো নেক্সট, আজকের ক্লাসের লাস্ট টপিক যে জায়গাটা, সেটা হচ্ছে XCF5 মাইনাস। এটা করে আজকেরটা আমরা এন্ড করবো, পরের ক্লাসে বাকিগুলো আবার আলোচনা হবে। XCF5 মাইনাসের ক্ষেত্রে দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। এই দুটো স্টার এটাতেও দিয়ে রাখছি। এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে বেসিক্যালি দিয়ে থাকে, বা এই ধরনের প্রশ্নই এক্সামিনাররা পছন্দ করেন, বিশেষ করে আইআইটি প্রফেসররা। দেখো পিবিপি, পেন্টাগোনাল বাইপিরামিডাল, এর জিওমেট্রি, যদি আমি জিওমেট্রি অনুযায়ী চলি, দেখো এখানে কোনো রকম সেভাবে চেঞ্জ আসবে না। এটা হচ্ছে জেনন। আচ্ছা, এর দেখো পজিশন গুলো ভালো করে লক্ষ্য করো, 5টা পজিশনে 5খানা ফ্লুরিনকে আমি অকুপাই করাতে পারি। এবং এখানে ভালো করে লক্ষ্য করো, 7 হচ্ছে টোটাল নাম্বার অফ, কি বলবো, হাইব্রিড নাম্বার। তার মধ্যে দেখো 5টা বন্ডে অংশগ্রহণ করেছে, সুতরাং দুটো, অর্থাৎ যেহেতু 8টা ইলেকট্রন রয়েছে, মানে জেননের ভ্যালেন্স সেলে 5টা অংশগ্রহণ করেছে, মানে কটা পড়ে আছে, 3টে রয়েছে। আর হ্যাঁ, 3টে রয়েছে, আর তার সঙ্গে যেহেতু নেগেটিভ চার্জ রয়েছে, সুতরাং একটা ইলেকট্রন এক্সট্রা, সুতরাং 4টে, তার মানে দুটো লোন পেয়ার রয়েছে এখানে। ঠিক আছে, তার মানে
5খানা এখানে রয়েছে আমাদের বন্ড পেয়ার, আর দুটো আমাদের রয়েছে লোন পেয়ার। ঠিক আছে, দুজোড়া লোন পেয়ার, 4টে। এইবার যে বেন্টস রুলের কথা আমরা প্রথমে বলেছিলাম, সেখানে একবার একটু যেতে হবে। দেখো, বেন্ট রুলের ক্ষেত্রে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অকুপাইজ দ্য অ্যাক্সিয়াল পজিশন, এই কথাটা বলা ছিল। এইটা কিন্তু স্পেসিফিক্যালি এখানেই আমরা বলছি, এটা হচ্ছে টিবিপি জিওমেট্রির জন্য, স্পেসিফিক্যালি ফর টিবিপি জিওমেট্রি। যখনই পেন্টাগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি হবে ফর পিবিপি, লোন পেয়ারকে সবসময়, সরি কোনটাকে আমি, সরি 1 মিনিট, কোনটাকে নোট করলাম দেখেছো, এইটা লোন পেয়ার অকুপাই দ্য ইকুয়েটোরিয়াল পজিশন, এই কথাটা আমরা বলেছিলাম, এটা ফর ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রির জন্য। ওকে, যখন পিবিপি জিওমেট্রি হবে তখন লোন পেয়ার সবসময় অ্যাক্সিয়াল পজিশনে কিন্তু অকুপাই করে থাকবে। টু, কেন অকুপাই করবে, তার কারণ হচ্ছে দেখো ট্রাইগোনাল বাইপিরামিডালে কি হচ্ছিল, লোন পেয়ারকে কেন আমরা ইকুইটোরিয়াল পজিশনে দিয়েছিলাম, তার মেন রিজন যেটা ছিল সেটা হচ্ছে ওই ইলেকট্রনিক রিপালশন কমানোর জন্য। যখন আমরা পেন্টাগোনাল বাইপিরামিডালের গল্পতে আসছি না, তখন এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 72 ডিগ্রি। তো আমরা এর আগেই বললাম 72 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যখন দুটো লোন পেয়ার থাকবে তখন তো বেশি পরিমাণে ধাক্কাধাক্কি হবে। তার থেকে কি এইটা ভালো নয় যে উপর নিচে আমি লোন পেয়ারগুলোকে রাখবো? তার জন্য 5টা ফ্লোরিনকে আমরা কি করব, 5টা ইকুইটোরিয়াল পজিশনে বসাবো, আর দুজোড়া লোন পেয়ারকে অ্যাক্সিয়াল পজিশনে বসাবো। দিস ইজ জিওমেট্রি। কিন্তু যখন আমরা এখান থেকে শেপ এর কথাটাতে আসবো, শেপের কথাটাতে আমরা বলেছি যে লোন পেয়ারগুলোকে আমরা ইনভলভ করব না, সুতরাং দিস উইল বি আ সিম্পল পেন্টাগন। ওকে, তো ইট ইজ xenon ফ্লোরিন ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এই দুটো লোন পেয়ার চাইলে দেখাতে পারো, নাও দেখাতে পারো। শেপটা হয়ে যাবে আমাদের এখানে পেন্টাগোনাল যেহেতু প্ল্যানার স্ট্রাকচার, সুতরাং এটাকে বলবো পেন্টাগোনাল প্ল্যানার। এটা হয়ে যাবে আমাদের সেম। দিস ইজ অলসো হাইলি ইম্পর্টেন্ট পার্ট। এই দুটো পার্ট পর্যন্ত আমাদের আজকের ক্লাসে করানো থাকলেও আরো এক্সাম্পল আসবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং লাইক কমেন্ট শেয়ার করতেও তোমরা একটু ভুলো না। অবশ্যই ভালো থেকো সকলে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।